আপনার কি মনে হয় ট্রেডিং এর জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি বেশি ইম্পর্টেন্ট না পুরো সিস্টেমটা বেশি ইম্পর্টেন্ট? সবাই তো ইউটিউবে এসে কমেন্ট সেকশনে বাস এটাই বলেন, ম্যাম একটা ইনভেস্টিং এর স্ট্র্যাটেজি দিয়ে দেবেন, ম্যাম একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি দিয়ে দেবেন। আমি যদি বলি, তুমি যদি সিস্টেম না জানো, শুধু স্ট্র্যাটেজি শিখে কখনোই তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। সেই জন্য আজকের ভিডিওটা আমি ডিটেল সিস্টেমের ওপর ফোকাস করেছি। স্ট্র্যাটেজি ছাড়াও স্ট্র্যাটেজির থেকে বেশি কি কি জিনিস ইম্পর্টেন্ট তোমার ট্রেডিং এর জন্য, সেই জিনিসগুলো আজকে আমরা ডিটেলে বুঝবো। তো এই ট্রেডিং সিস্টেমে ফার্স্ট যেটা আসে সেটা তো অবশ্যই আসে আমাদের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির পরে যে জিনিসগুলো আমরা আজকে দেখবো ডিটেলে, সেগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তার মধ্যে সেকেন্ড হচ্ছে রিস্ক পার ট্রেড। এই রিস্ক পার ট্রেড কি সেটার ব্যাপারে ডিটেলে ডিসকাস করবো। এখন জাস্ট এক কথায় বলে দিই, কোনো যদি তোমরা ট্রেড নাও, সেই ট্রেডে তোমরা কতটা স্টপ লস রাখছো, তোমার যদি ওই ট্রেডটা ফেল করে তোমার কত টাকা লস হবে, সেটা হচ্ছে তোমার রিস্ক পার ট্রেড। থার্ড যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিশন সাইজিং। এই পজিশন সাইজটাকে, সাপোজ তুমি রিলায়েন্সে ট্রেড নিতে চাইছো, কোনো কিছু ফিউচার্সেও হতে পারে, অপশনসেও হতে পারে, বা নর্মাল ইকুইটিতেও হতে পারে। তুমি যদি আজকে একটা ট্রেড নিতে চাও, তুমি কিভাবে ক্যালকুলেট করবে যে তোমার ক্যাপিটালের হিসাবে তোমার ওখানে কত কোয়ান্টিটি নেওয়া উচিত, কত কোয়ান্টিটি বাই করতে হবে বা কত কোয়ান্টিটি সেল করতে হবে, সেটা আমরা বুঝবো এই পজিশন সাইজিং দিয়ে। এই পজিশন সাইজিং এর জন্য প্রপার একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটাও আজকে আমরা এরপরে ভিডিওতে শুনবো। ওই ফর্মুলাটা দিয়ে 1 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু পজিশন সাইজ ক্যালকুলেট করে নিতে পারবে। তো ভিডিওটা এন্ড অব্দি দেখবে। আর আমি এটা বারবার বলবো, পজিশন সাইজিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি পজিশন সাইজিং ভুল করো, তুমি ওই ট্রেড থেকে প্রপার কখনো না রিসিভার ক্যাপচার করতে পারবে, না ওই ট্রেড থেকে প্রপার তুমি স্টপ লস দিয়ে বা প্রপার টার্গেট কখনো হিট করতে পারবে। তারপরে ফোর্থ যেটা, ওটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওপেন রিস্ক। ওপেন রিস্ক কি হয়, এট আ টাইম মার্কেটে তোমার কত রিস্ক রয়েছে, এটার ব্যাপারেও ডিটেলে আমি আসবো, যখন ডিটেলে বলবো আরো বেশি বুঝতে সুবিধা হবে। ফিফথ হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। তো আমরা সবাই কি করি, মার্কেটে এসে সবাই আমরা নাম্বার ওয়ানটা খুঁজি। আমরা সবাই বা সবাইকে এটাই জিজ্ঞেস করতে থাকি যে কি স্ট্র্যাটেজি তুই ইউজ করে স্ট্র্যাটেজিটা আমাকে বলে দে, তাহলেই হয়তো আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবো। আমি যদি আজকে আমার যে স্ট্র্যাটেজি, একটা সিম্পল স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করি, একটাই স্ট্র্যাটেজিতে আমার ট্রেড হয় সব, যদি সেই স্ট্র্যাটেজিটা তোমাকে বলে দিই, স্টিল তুমি কিন্তু টাকা বানাতে পারবে না যদি তোমার এই 2 থেকে 5 এই 4টে টপিকের ওপরে প্রপার নলেজ না থাকে। তো আজকের ভিডিওতে এই 4টেই আমি ডিটেলে ডিসকাস করব। স্ট্র্যাটেজি কিন্তু আজকের ভিডিওতে ডিটেল ডিসকাস হবে না, কিন্তু এই 4টে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই 4টে আজকে আমরা ডিসকাস করবো। হাই, এই প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো দেরি না করে এই টপিকটা আজকে আমরা স্টার্ট করি। তো ফার্স্টে যেটা আমরা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড। রিস্ক পার ট্রেড নামটা শুনেই যেরকম বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ট্রেডে আমি কত টাকা রিস্ক নেব। এটার একটা নর্মাল সিম্পল ফর্মুলা আছে। সাপোজ স্টক মার্কেটে তোমার কাছে টোটাল যে ক্যাপিটাল আছে, টোটাল ক্যাপিটাল আছে 1 লাখ। এবার তোমার ক্যাপিটাল যদি 1 লাখ হয়, একটা ট্রেডে তোমাকে কত টাকা ম্যাক্সিমাম রিস্ক নিতে হবে, সেটা হচ্ছে 1% অফ ইউর ক্যাপিটাল ম্যাক্স, মানে 1% পার ট্রেড। তো 1% অফ ইউর ক্যাপিটাল মানে তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তো একটা ট্রেডে এট আ টাইম তুমি 1000 টাকা স্টপ লস নিতে পারো, মানে 1% অফ ইউর ক্যাপিটাল তুমি পার ট্রেডে স্টপ লস নিতে পারো। এবার তোমার কাছে ধরো 1 লাখ টাকা আছে, তুমি এখন রিলায়েন্সের শেয়ার কিনো, তুমি কি করে বুঝবে তুমি এই ট্রেডটাতে রিস্ক কত নেবে? তুমি এটা ক্যালকুলেট করবে যে প্রত্যেকটা ট্রেড, তুমি যদি এট আ টাইম 5টা ট্রেড নাও, 5টা ট্রেডে তোমায় কিন্তু সেম রিস্ক পার ট্রেডই রাখতে হবে, মানে সেম স্টপ লস। প্রত্যেকটা ট্রেডে তোমাকে 1000 টাকারই স্টপ লস রাখতে হবে। এবার এটাও আমি বলে দিই, যদি তুমি প্রত্যেকটা ট্রেডে সেম 1% অফ দ্য ইউর ক্যাপিটাল যদি স্টপ লস না নাও, কি হবে? সাপোজ আজকে তোমার মনে হলো তুমি আজকে রিলায়েন্সের ট্রেড নিলে, সেখানে 1% অফ ইউর ক্যাপিটাল নিলে রিস্ক, মানে কত হচ্ছে 1K। আর এই ট্রেডটা তোমাকে 1:3 রিস্ক রিওয়ার্ডও দিলে, তার মানে তুমি 3000 টাকা প্রফিট বানালে। 1% অফ ইউর ক্যাপিটাল তুমি রিস্ক নিয়েছিলে, আর এখানে তুমি 1:3 এর তোমার ট্রেড হলো, তুমি 3000 টাকা প্রফিট বানালে। এবার তারপরে নেক্সট তুমি একটা কোনো ট্রেড নিলে টিসিএস এ। টিসিএস এ তুমি কি করলে, টিসিএস এ তুমি ভাবছো যে আমি এটায় প্রফিট হচ্ছে, এবার আমি 2% অফ মাই ক্যাপিটাল রিস্ক নিই। যখনই তুমি 2% অফ ইউর ক্যাপিটাল রিস্ক নিলে, হতে পারে সেই ট্রেডটা তোমার ফেল হলো। তো এইখানে যেটা তোমার প্রফিট দিল, সেটা ধরো তোমার 3000 টাকার প্রফিট হলো 1:3 তে, ওই ট্রেডটায় হয়তো গিয়ে তোমার 2000 টাকা লস হলো।
এখানে দেখো, এখানে তোমার এন্ডে গিয়ে প্রফিট 1,000 টাকা হলো। হতেই পারে আরেকটা ট্রেডে তুমি 3% অফ ইউর ক্যাপিটাল রিস্ক নিয়েছো, তার মানে 3,000 টাকা তুমি রিস্ক নিয়েছো। হয়তো যেটা তুমি 1% অফ ইউর ক্যাপিটাল রিস্ক নিয়েছো সেটা তোমার প্রফিট দিয়ে দিল 1:3, আর যেটা তোমার 3% অফ ইউর ক্যাপিটাল নিয়েছো সেটা তোমাকে লস দিয়ে দিল, তো এন্ড রেজাল্ট 0। তো এই জন্য প্রত্যেকটা ট্রেডে তোমার রিস্ক পার ট্রেড সব সময় সেম রাখতে হবে। রিস্ক পার ট্রেড ওরকম হুটোপাটি করে চেঞ্জ করা যায় না। একটা টাইম পিরিয়ডের পর যখন তুমি পুরো বছরেরটা ক্যালকুলেট করলে কত টাকা প্রফিট হলো, তোমার এখন ক্যাপিটাল কত হয়েছে, সেই টাইমে গিয়ে কিন্তু তুমি রিস্ক পার ট্রেড চেঞ্জ করতে পারো। তা না হলে এট আ টাইম সবসময় কিন্তু সেম রিস্ক পার ট্রেডেই তোমাকে ট্রেড নিতে হবে। আর সেই রিস্ক পার ট্রেড বেস্ট হচ্ছে রাখা হচ্ছে 1% অফ ইউর ক্যাপিটাল। মানে তোমার কাছে যত টাকা ক্যাপিটাল আছে সেটার 1% যেটা হবে সেটা গিয়ে হচ্ছে তোমার রিস্ক পার ট্রেড। বোঝা গেল? রিস্ক পার ট্রেড তার মানে 1% অফ ইয়োর ক্যাপিটাল। বোঝা গেল রিস্ক পার ট্রেডের ফর্মুলা? আই হোপ রিস্ক পার ট্রেড নিয়ে আর কোনো তোমাদের কনফিউশন হবে না। এরপর থেকে যখন তোমরা ট্রেড নেবে তোমরা বুঝে যাবে যে তোমাদেরকে পার ট্রেডে কত টাকা রিস্ক রাখতে হবে। আর এই কত টাকা রিস্ক রাখতে হবে এটাকেই সোজা বাংলায় আমরা বুঝি স্টপ লস। তোমার এই ট্রেডে স্টপ লস কত টাকা রয়েছে। তো যখন তুমি ট্রেড নেবে মেন্টালি তুমি এটা ভেবে নেবে না যে তুমি কত টাকা প্রফিট বানাবে। এটা সবসময় মেন্টালি রেডি রাখবে যে এই ট্রেডটা যদি আমার অপোজিটে যায়, আমার নেগেটিভে যায়, তাহলে আমার হয়তো আজকে 1,000 টাকা স্টপ লস হবে। 1,000 টাকা স্টপ লস হবে এটা কিন্তু মাথায় নিয়েই সবসময় তোমাকে ট্রেডে নামা উচিত। সেই জন্য সবসময় আমরা বলি যে সিস্টেমের পরে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু হয় সেটা হচ্ছে স্টপ লস বা রিস্ক পার ট্রেড। বোঝা গেল? ক্লিয়ার? এবার নেক্সট টপিক যেটা আসছে রিস্ক পার ট্রেডের পর কি ছিল? পজিশন সাইজিং। পজিশন সাইজিং মানে তোমার ক্যাপিটালের রেসপেক্টে তোমার কতগুলো কোয়ান্টিটি নেওয়া উচিত। পজিশন সাইজিং, পজিশন সাইজের একটা সিম্পল ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড ডিভাইডেড বাই এসএল পয়েন্ট। সিম্পল, একটু ভালোভাবে বোঝাচ্ছি, বুঝলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাদের মনে হচ্ছে মনে থাকবে না আমি বলবো একবার করে নোট ডাউন করে নাও। কেন আমি আবারও বলছি এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে কিন্তু তোমরা হাজারো জায়গায় শুধু স্ট্র্যাটেজিই পাবে। কেউ কিন্তু এই পজিশন সাইজিং, রিস্ক পার ট্রেড এগুলো কিন্তু খুব কম লোকই আছে যারা তোমায় কিন্তু ডিটেলে এইভাবে বোঝাবে। তো তোমরা চাইলে এগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো। তো পজিশন সাইজের ফর্মুলা হচ্ছে রিস্ক পার ট্রেড। রিস্ক পার ট্রেড আমরা কি জেনেছিলাম? 1% অফ মাই ক্যাপিটাল। সাপোজ আমার কাছে, যেটা আমি এক্সাম্পল আগেও নিয়েছিলাম, 1,00,000 টাকা যদি ক্যাপিটাল হয়, তার 1% অফ মাই ক্যাপিটাল যদি আমি রিস্ক পার ট্রেড নিই তাহলে হচ্ছে 1,000 হচ্ছে আমার রিস্ক পার ট্রেড। আর এসএল পয়েন্ট মানে হচ্ছে সাপোজ তুমি আজকে একটা ট্রেড নিয়েছো রিলায়েন্সে 1300-তে, মার্কেট প্রাইস যখন 1300 ছিল তখন তুমি ট্রেড নিয়েছো, আর তুমি স্টপ লস রেখেছো যে সাপোজ ধরো 1295-এ যদি মার্কেট যায় তাহলে তুমি এক্সিট করে দেবে। ঠিক আছে, এই 5 পয়েন্টে তোমার স্টপ লস রেখেছো। তাহলে এখানে এসএল পয়েন্ট কত হবে? এসএল পয়েন্ট হচ্ছে 5 পয়েন্টস। জিনিসগুলো ভালো করে বোঝো। মার্কেট প্রাইস যেখানে তুমি ট্রেড নিয়েছো, তোমার ট্রেড প্রাইস মাইনাস তুমি যেখানে স্টপ লস রেখেছো, যে পয়েন্টটা হচ্ছে সেটা কিন্তু তোমার এসএল পয়েন্ট। সেই এসএল পয়েন্টটা কত? এখানে এসএল পয়েন্ট হচ্ছে আমার এখানে 5 পয়েন্ট। তো এইখানে যদি তোমার 1,000 টাকা স্টপ লস হয় আর 5 পয়েন্টে তোমার স্টপ লস পয়েন্ট রয়েছে, তাহলে তোমার টোটাল 200 কোয়ান্টিটি হবে। তো রিস্ক পার ট্রেড আই হোপ তোমরা বুঝে গেলে কতগুলো কোয়ান্টিটি তোমাদের বাই করতে হবে বা কতগুলো কোয়ান্টিটি তোমাকে সেল করতে হবে এক সেকেন্ডে। ট্রেড নেওয়ার আগে তোমাকে কি কি জিনিস ভাবতে হয়। সাপোজ আজকে মার্কেট খুললে 9:15-র সময় তুমি দেখছো যে আজকে টিসিএস এ একটা এন্ট্রি হতে পারে। তো ফার্স্ট তোমার মাথায় কি আসবে যে টিসিএস এ কতগুলো কোয়ান্টিটি বাই করবো। সেই কতগুলো কোয়ান্টিটি এতদিন আমি জানি না তোমরা কিভাবে ক্যালকুলেট করতে। হয়তো তুমি কখনো ভাবে আচ্ছা ঠিক আছে 10,000 টাকার যা হয় সেইগুলো নিয়ে নিই, 15,000 টাকার যা হয় ততগুলো নিয়ে নিই, বা 20,000 টাকার যতগুলো হয় ততগুলো নিয়ে নিই। কিন্তু এটা কিন্তু প্রপার অ্যাপ্রোচ না ট্রেড করার। যদি কোনো ট্রেড তোমার প্ল্যান হিসাবে বা অ্যাজ পার ইউর সিস্টেম ওখানে এক্সিকিউট হতে পারে, সেইখানে ফার্স্ট যেটা তোমায় কাজ করতে হবে, সেই ট্রেডের রিস্ক পার ট্রেড সেটা তোমায় ক্যালকুলেট করতে হবে। সেই ট্রেডের পজিশন সাইজিং মানে তুমি কতগুলো কোয়ান্টিটি নেবে সেটা তোমায় ক্যালকুলেট করতে হবে, যেটা তুমি এত ইজি একটা ওয়েতে ক্যালকুলেট করে নেবে। আর এটা যদি একবার তোমার মাথায় রাখে, কোনো সময় তুমি যতই না ট্রেড নাও তুমি কখনো ঘাবড়ে যাবে না যে এই ট্রেডে আমার কত টাকা স্টপ লস যাবে, এই ট্রেডে আমাকে কতগুলো কোয়ান্টিটি বাই করতে হবে। সেই জিনিসগুলো থেকে তুমি কিন্তু এক সেকেন্ডে ইজ আউট হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝেছো পজিশন সাইজটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো। ভেরি ইজি, রিস্ক পার ট্রেড বাই এসএল পয়েন্ট। যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো ভিডিওটা আরেকবার রিপ্লে করো। এই জিনিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি যতটা হয় ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
এটা আরেকবার গো থ্রু করলেই আই হোপ তোমরা বুঝে যাবে। তো সেকেন্ড পয়েন্টও আমরা বলে গেলাম পজিশন সাইজিং। এরপরে আসছে ওপেন রিস্ক, যেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এই ট্রেডিং এর ক্ষেত্রে। এবার ফোর্থ যেটা, ফার্স্ট তো অবভিয়াসলি স্ট্র্যাটেজি, সেকেন্ড ছিল আমাদের রিস্ক পার ট্রেড, থার্ড ছিল আমাদের পজিশন সাইজিং। এবার ফোর্থ যেটা ট্রেডিং সিস্টেমের মেইন পয়েন্ট, সেটা হচ্ছে ওপেন রিস্ক। এই ওপেন রিস্ক কে কে জানো কমেন্ট সেকশনে জানাও, দেখি কে কে জানে, তারপর আমি বলবোই এই ওপেন রিস্কটা কি। মার্কেটে এট আ টাইম এখন তোমার কত রিস্ক আছে, মানে মার্কেটে হতে পারে তুমি কিছু ট্রেড কয়দিন আগে নিয়েছো, 2-3 দিন আগে, কিছু ট্রেড 7-8 দিন আগে নিয়েছো, সেগুলো এখনো চলছে, আর আজকে তুমি ভাবছো কিছু ট্রেড নেবে। এটা কখনো ক্যালকুলেট করেছো যদি সব কটা ট্রেড তোমার নেগেটিভে চলে যায় তোমার কত টাকার লস হবে? নাকি এমনি ভাবছো যে আজকে একটা ট্রেড ভালো লাগছে ট্রেডটা নিয়ে নি? বেশিরভাগ লোক আমি জানি এটাই করে। আগে কত টাকার ট্রেড নেওয়া রয়েছে, কত টাকার অলরেডি ট্রেড চলছে, সেখানে কত টাকার রিস্ক চলছে, এট দ্যাট মোমেন্ট আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি তোমার পোর্টফোলিওতে এখন কত টাকা রিস্ক চলছে, তুমি বলতে পারবে? 99% যারা অলরেডি নিয়ে রেখেছে তারা বলতে পারবে না যে এখন তার কত টাকার রিস্ক চলছে, যেটা জানা খুব ইম্পর্টেন্ট। তুমি বলো আজকে তুমি তোমার হার্ড আর্ন মানি দিয়ে ট্রেডিং করছো, রাইট? তুমি ট্রেডিং করছো, তুমি ট্রেড নিয়েছো, তোমার কি এটা জানা উচিত না যে কালকে যদি মার্কেটে কিছু নিউজ আসে বা কিছু হয়, সব স্টক যদি নিচে যায়, যদি স্টপ লস দিয়ে দেয়, তোমার কত টাকা স্টপ লস যাবে? আদৌ কি সেটা ক্যালকুলেটেড স্টপ লস? যদি তুমি না জানো তার মানে তুমি কখনোই ক্যালকুলেটেড স্টপ লস নিচ্ছ না, তুমি কখনোই ওপেন রিস্ক এর ম্যানেজমেন্ট করছো না, তার মানে কিন্তু কখনোই তুমি এটা জানো না অ্যাকচুয়ালি তোমার কত টাকা লস হতে পারে। যখন শর্ট স্টপ লস চলে যাবে, হয়তো এরকম ভাবছি বাবা আমার তো ক্যাপিটালের 30-40% চলেই গেল স্টপ লস। তো সেই জন্য আমি বলি ওপেন রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। 95 থেকে 99% লোক আমি বলতে পারি ওপেন রিস্ক ফলো করে না, এবং ওপেন রিস্ক এর ব্যাপারে তারা জানেও না। তো চলো আজকে সেটা আমি ডিসকাস করে নিই। ওপেন রিস্ক এট আ টাইম, আজকে যদি আমি ধরো একটা ট্রেড আমার অ্যাজ পার সিস্টেম এক্সিকিউট হওয়ার চান্স আছে, তো আমার ফার্স্ট হবে এটা চেক করা যে এট দ্যাট টাইম মার্কেটে আমার কত পার্সেন্ট রিস্ক আছে। ওপেন রিস্ক আমি যেটা মনে করি মার্কেটে 7-8% সুইং ট্রেডারদের জন্য বেশি রাখা উচিত না। মানে তোমার যা ক্যাপিটাল তার 8% যদি অলরেডি তোমার ওপেন রিস্ক থাকে, তোমাকে আবার নতুন রিস্ক নিয়ে ট্রেড করা উচিত না। তার মানে এই ওপেন রিস্ক মানে এটা না যে তোমার কাছে তখন পোর্টফোলিওতে 1% করে 7 বা 8টা স্টকই রাখতে হবে। এরকম অনেক স্টক থাকে, বলছি ভালো করে বোঝো, বুঝতে পারবে। ধরো অলরেডি একটা তুমি স্টক নিয়েছিলে 7 দিন আগে, সেই স্টকটা অলরেডি তোমাকে 1:2 এর রিস্ক রিওয়ার্ড দিয়ে দিয়েছে, কিন্তু হয়তো পার্শিয়াল কিছু এক্সিট হয়েছে, বাকি কোয়ান্টিটি তুমি ট্রেলিং স্টপ লসের সাথে নিয়ে যাচ্ছ। তো ওই ট্রেডটায় কিন্তু যে ট্রেলিং স্টপ লসটা হয়তো তোমার ব্রেক ইভেন বা ব্রেক ইভেনের উপরে চলে এসেছে, তো ওই ট্রেডটায় কি তোমার কোনো ওপেন রিস্ক রয়েছে? না। মানে কেন কি ওই ট্রেডের স্টপ লসটা অলরেডি আমার ট্রেল হয়ে গেছে ব্রেক ইভেন বা ব্রেক ইভেনের উপরে, তো ওই ট্রেডটা যদি নিচেও যায় তাহলেও আমার কোনো লস হবে না। তো ওই ট্রেডটায় কিন্তু আমার কোনো ওপেন রিস্ক নেই, তো ওই ট্রেডটায় আমার জিরো হয়ে গেল। এরকম করে তোমার পোর্টফোলিওতে ধরো 10খানা অলরেডি স্টক নিয়ে আসে, সেই 10টা স্টকের মধ্যে 4টে স্টকে স্টপ লস অলরেডি ট্রেল হয়ে গেছে ব্রেক ইভেন বা ব্রেক ইভেনের উপরে। সেই 10টার মাঝখানে 4টে যেহেতু উপরে চলে গেছে, তাহলে সাপোজ প্রত্যেকটা ট্রেডে তোমার 1% করে স্টপ লস রয়েছে, 1% অফ ইউর ক্যাপিটাল। 10টা ট্রেডে কত টাকা স্টপ লস হয়ে যাওয়া উচিত? 10টা ট্রেডে তোমার টোটাল 10% অফ ইউর ক্যাপিটাল স্টপ লস হওয়া উচিত। কিন্তু সেই 10টা ট্রেডের মধ্যেও 4টে ট্রেড যেগুলো অলরেডি 1:2 বা 1:3 রিস্ক রিওয়ার্ড দিয়ে দিয়েছে, সেগুলো হয়তো কিছু কোয়ান্টিটি এক্সিটও হয়ে গেছে এবং স্টপ লস উপরে উঠে গেছে, ট্রেল হয়ে গেছে। সেই 4টে ট্রেডের রিস্ক আমার জিরো হয়ে গেল। তো সেইখান থেকে 10% থেকে আমার কমে কত এলো? 6%। এবার তুমি কি জানো তোমার ওপেন রিস্ক কতটা রাখা উচিত? তোমার ওপেন রিস্ক 7-8% রাখা উচিত। আর তুমি দেখতে পাচ্ছ এখন তোমার ওপেন রিস্ক আছে 6%। তার মানে তুমি আরো একটা কি দুটো ট্রেড নিতে পারো। সেই হিসেবে তুমি ক্যালকুলেট করবে তোমাকে কতগুলো ট্রেড নিতে হবে। এটা না যে মার্কেটে যা যা স্টকসে তোমার মনে হচ্ছে ভালো এন্ট্রি হতে পারে, এখানে সেটআপ হচ্ছে, ওখানে সেটআপ হচ্ছে, সেখানে সেটআপ হচ্ছে, তুমি সব স্টকে এন্ট্রি নিয়ে নেবে। তোমার একটা পার্টিকুলার ওপেন রিস্ক সিস্টেম হওয়া উচিত, যে সিস্টেমটা আমি যারা সুইং ট্রেডার নর্মালি তাদেরকে আমি এটাই বলি 7-8% অফ ইউর ক্যাপিটাল ম্যাক্স এট আ টাইম, সিঙ্গেল টাইমে, আজকের দিনে বা কালকের দিনে ম্যাক্সিমাম 7-8%। সেটা ক্যালকুলেট করবে অলরেডি তোমার পোর্টফোলিওতে যতগুলো ট্রেড চলছে সেগুলো এসএল ব্রেক ইভেনে রয়েছে না প্রপার এসএল রয়েছে, সেই হিসাবে ক্যালকুলেট করে যখন দেখবে 7-8% এর কম আছে তখন তুমি নতুন ট্রেড নেওয়ার প্ল্যান করবে। আর অলরেডি যদি তুমি দেখো তোমার ক্যাপিটাল যেটা রয়েছে 10%, মানে 10টা
10% হওয়া উচিত। হতে পারে তুমি কোনো কোনো ট্রেডে 1.2% স্টপ লস নিয়েছো ক্যাপিটালে। তো 10% যদি অলরেডি হয়ে যায়, আমি বলবো আর রিস্ক নিতেই না। যে ট্রেড গুলো চলছে ওর মধ্যে যেগুলো চলবে বা স্টপ লস দেবে, এক্সিট হয়ে গেল, তারপরে তুমি নতুন ট্রেডের প্ল্যান করো। একসাথে নিজের ক্যাপিটালের ম্যাক্সিমাম 10% অফ ইউর ক্যাপিটাল যদি অলরেডি তোমার ওপেন রিস্কে থাকে, সেখানে কোনো নতুন ট্রেড কিন্তু প্ল্যান করা যাবে না। তো ওপেন রিস্ক হচ্ছে 7% to 8% অফ ইউর ক্যাপিটাল ইজ ওকে। ম্যাক্স টু ম্যাক্স 10% যদি মার্কেট তোমার মনে হয় খুব ভালো, নিউজ আছে বা ফান্ডামেন্টালি খুব স্ট্রং লাগছে, তাহলে আইদার 7 to 8%। যদি স্টকটার স্টপ লস ব্রেক ইভেনের উপরে চলে আসে, তাহলে কি আমরা প্ল্যান করব। যদি তোমার ওপেন রিস্কের নিচে চলে আসে, তাহলে কি আমরা নতুন ট্রেডের প্ল্যান করব। তা না হলে কিন্তু আমরা কোনো নতুন ট্রেডের প্ল্যান করব না। আর এই ওপেন রিস্কটা আবারও আমি বলছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রচুর লোক এটাকে গ্যাপ দিয়ে দেয়, এটাকে বোঝে না, এটার উপর কোনো খেয়ালই করে না, বা ট্রেড নিয়ে নেয়। কিন্তু আমি বলবো ট্রেডিং স্ট্র্যাটেজি থেকেও কিন্তু ওপেন রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কি কি টপিক অলরেডি ডিসকাস করে নিলাম। আমরা প্রথমে তো স্ট্র্যাটেজি, যেটা আমি আজকে বলেছি, আজকে আমি কোনো স্ট্র্যাটেজি বলবো না, অলরেডি আমি অনেক স্ট্র্যাটেজি বলেছি। হতে পারে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কোনো একটা প্রপার একটা ভালো খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি দেবো। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যাদের যাদের দরকার হবে, তাহলেই আমি আনবো, অথবা আমি আনবো না। খুব ইজি স্ট্র্যাটেজি, তো সেটা আমরা পরের দিন শিখবো। সেকেন্ড হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড। থার্ড যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে পজিশন সাইজিং। ফোর্থ যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে ওপেন রিস্ক। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমরা এখন বুঝবো, সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড। আমি যেই ভিডিও তোমরা দেখবে সেই ভিডিওতে গিয়ে চেক করলে বুঝতে পারবে, রিস্ক রিওয়ার্ড রেশিও যদি তোমাদের স্ট্রং না হয়, এই আর রেশিও যদি তোমাদের স্ট্রং না হয়, তোমরা কিন্তু কখনোই একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তো এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি? সাপোজ তুমি একটা ট্রেড নিচ্ছ, সেই ট্রেডে 1000 টাকা তুমি স্টপ লস রেখেছো, যেটা ফার্স্ট হচ্ছে রিস্ক পার ট্রেডের হিসেবে। যদি তোমার 1000 টাকা স্টপ লস হয়, মিনিমাম তোমাকে 1:2.5 বা 1:3 রিস্ক রিওয়ার্ড রাখতেই হবে। এবার কি হয়, লোকে অনেকে অ্যাকুরেসির পিছনে আসে, তারা ভাবে 100%, 90%, 80% অ্যাকুরেসি, মানে একটা ট্রেড ধরো 10 খানা ট্রেড নিলে তুমি ভাবছো 10 বারের মধ্যে 8 বার তুমি প্রফিটেবল হবে। আমি একটা জিনিস তোমায় বলে দিই, স্পেশালি যারা শর্ট টার্মে ট্রেড করে বা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টকে ট্রেড করে, অ্যাকুরেসি কিন্তু খুব ভালো পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি মার্ক মিনার ভিনি বলো, তুমি যে কোনো বড় বড় ট্রেডারের ভিডিওস দেখে নাও বা বই পড়ো, তুমি দেখবে তাদের প্রত্যেকের কিন্তু 60%, 50% অ্যাকুরেসি, কিন্তু তাদের রিস্ক রিওয়ার্ড ইজ ভেরি হাই। তো যখন এত বড় বড় ট্রেডাররা তোমাকে বলছে যে অ্যাকুরেসি 60-55% ইজ ভেরি গুড, তো তোমরা কেন 100% অ্যাকুরেসির দিকে খুঁজছো? আর এদিকে রিস্ক রিওয়ার্ড তোমরা 1:1 ধরতে পারছো না, মানে 1000 টাকা স্টপ লস নিয়ে তোমরা 1000 টাকার কম টার্গেটেই বুক করে ফেলছো। এইভাবে কিন্তু কোনোদিন তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। মিনিমাম আমি তোমায় বলে দিচ্ছি 1:2.5 বা 3, 1:3 ইজ বেসিক। এরকম রিস্ক রিওয়ার্ডে তোমরা ট্রেড প্ল্যান করো। হয়তো এরকম রিস্ক রিওয়ার্ডের ট্রেড যখনই তুমি রিস্ক রিওয়ার্ড বাড়িয়ে দেবে, তুমি দেখবে অ্যাকুরেসি কমে আসছে। এই রিস্ক রিওয়ার্ড আর অ্যাকুরেসি, এটার মধ্যে কিন্তু এই একটা রিলেশন আছে। তুমি যত বড় রিস্ক রিওয়ার্ড খুঁজে যাবে, অ্যাকুরেসি তত কমতে থাকবে, আর যত বড় অ্যাকুরেসি পাবে, রিস্ক রিওয়ার্ড অনেক কমতে থাকবে। তো সবসময় তুমি অ্যাকুরেসির পিছনে না দৌড়ে একটু রিস্ক রিওয়ার্ডে কাজ করো। যে সিস্টেমেও তুমি ট্রেড করছো না কেন, আমার চ্যানেলেও তুমি প্রচুর ভালো ভালো হাই রিস্ক রিওয়ার্ডের সিস্টেম পেয়ে যাবে। আর আমি নেক্সট আমি তোমাদেরকে বললাম, যারা কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট একটা এর উপরেও ভিডিও আনার চেষ্টা করব, প্রপার সিস্টেমের উপরে, যেখানে স্ট্র্যাটেজিও থাকবে। তো যদি একটা প্রপার তোমার কাছে স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিতে তুমি চেষ্টা করো ওই স্ট্র্যাটেজিটা দিয়ে কত হাই রিস্ক রিওয়ার্ডে তুমি ট্রেড প্ল্যান করতে পারো। ব্যাক টেস্ট করো হাই রিস্ক রিওয়ার্ডের ট্রেডের। কেন হাই রিস্ক রিওয়ার্ডের যতক্ষণ না তুমি ট্রেড ধরবে, ততক্ষণ না পর্যন্ত তুমি কিন্তু বড় টাকা বানাতে পারবে না। বড় টাকা তখনই হয় যখন তোমার রিস্ক রিওয়ার্ডের রেশিও বড় হয়। তো আই হোপ আজকে এই 4টে পয়েন্ট নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এইটা নিয়ে তো সারা জীবন সবার কনফিউশন থাকবে, আমি জানি। আজকেও হয়তো কমেন্ট সেকশনে এসে সবাই এটাই বলবে, ম্যাডাম স্ট্র্যাটেজি কবে দেবেন, স্ট্র্যাটেজি কবে দেবেন, স্ট্র্যাটেজি কবে দেবেন। তো আমি এটাই বলবো, এই ফার্স্ট পয়েন্টটা নিয়ে তো 95% লোক এত দৌড়েও কেউ প্রফিটেবল হতে পারছে না। বাকি লোকরা কিন্তু এইটার ওপরে ফোকাস করে, যে 5% প্রফিটেবল, তারা কিন্তু এইটাতে ফোকাস করছে, তার জন্যই তারা টাকাতে বানাতে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যে যারা অ্যাকচুয়ালি প্রফিটেবল তারা কি এটার পিছনে দৌড়াচ্ছে না এটার পিছনে দৌড়াচ্ছে, কোন জিনিসটা মিস আউট করছো। সবাই ভালো ভালো স্ট্র্যাটেজি শিখছো, কিন্তু কেন তোমরা প্রফিটেবল হতে পারছো না, কেন তোমরা এত বড় টাকা বানাতে পারছো না?
কেন তোমাদের ফোকাস ডিফারেন্ট জায়গায় রয়েছে, ফোকাস হওয়া উচিত এখানে, কিন্তু তোমাদের ফোকাস এইখানে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমরা বুঝেছো। এই 4টে টপিকে ছোট্ট ছোট্ট যতটা তোমাদেরকে ইজি ওয়েতে আমি বোঝানো পারি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা বোঝো যে এর ভ্যালু কতটা। নেক্সট ভিডিওতে যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি একটা ভিডিও বানাবো যেখানে প্রপার স্ট্র্যাটেজি থাকবে, আর তার সাথে সাথে এই 4টে জিনিস আমি ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাবো চার্টে কিভাবে তোমরা এই সব কটা জিনিস নিয়ে একটা প্রপার সিস্টেম তোমাদেরকে বানিয়ে আমি দেখাবো। তো আই হোপ ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভিডিওটা যদি মনে হয় যে ইউজফুল, কমেন্ট সেকশনে জানিও, আমার ভালো লাগবে, আমিও কষ্ট করে ভিডিও তোমাদের জন্য বানাই। যদি হেল্পফুল মনে হয় কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিওতে এতটাই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।